আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। আজকের পর্বে আমরা তোমাদের রসায়নের চতুর্থ অধ্যায় পর্যায় সারণী নিয়ে কিছু আলোচনা করব। তোমরা সবাই জানো যে কেমিস্ট্রি যদি তোমরা পর্যায় সারণী না বুঝো না ভালো পারো, তাহলে তোমরা অন্য অন্য অধ্যায়গুলো মোটেও ভালো পারবে না। মানে হচ্ছে কেমিস্ট্রিতে এমন কোনো জায়গা নাই যেখানে তোমার এই পর্যায় সারণী বা কেমিস্ট্রি এই চ্যাপ্টার 4 তোমার দরকার হবে না। তোমার সবার আগে মানে হচ্ছে সকল অধ্যায়ের জন্য তোমার পর্যায় সারণী অবশ্যই পড়তে হবে, এবং পর্যায় সারণী তুমি খুব ভালোভাবে বুঝলে এবং ভালোভাবে পারলে পরবর্তী অধ্যায়গুলো তুমি খুব ভালোভাবে বুঝতে পারবা এবং পরীক্ষা ভালো ফলাফল করতে পারবা। তো দেখো আমরা আজকের পার্টে আমরা মোটামুটি এই কয়টা টপিক আমরা শেষ করবো ইনশাল্লাহ। পরবর্তী পার্টে আমরা হচ্ছে পরবর্তী যেই টপিকগুলো রয়েছে সেগুলো শেষ করার চেষ্টা করবো। তো দেখো আমি এখানে খুব কষ্ট করে হচ্ছে পর্যায় সারণীটা মোটামুটি এঁকেছি, মোটামুটি হয়েছে, তোমার কাছে ভালো লাগতে পারে। তো দেখো আমরা এখানে প্রথমেই জানবো যে ডোবেরাইনের ত্রয়ী সূত্র। আমরা জানি যে পর্যায় সারণীর জনককে, পর্যায় সারণীর জনক হচ্ছে ডিমেট্রি মেন্ডেলিভ। হ্যাঁ, আধুনিক পর্যায় সারণীর জনক হচ্ছে মেন্ডেলিভ, তাই না? আচ্ছা, এই ডোবেরাইন হচ্ছে একজন বিজ্ঞানী। উনি এই ত্রয়ী সূত্র নামে একটা সূত্র উপস্থাপন করছেন, মানে পরমাণু হচ্ছে ভর অনুসারে উনি একটা সূত্র প্রণয়ন করছেন। তো সেই সূত্রটা আমরা জানবো, অষ্টক নিয়ম জানবো, দুইয়ের নিয়ম জানবো, ইউপেক নামকরণ পদ্ধতি জানবো, মৌল যে আমাদের 108টা মৌল রয়েছে তার সম্পর্কে জানবো, পর্যায় সারণীর বৈশিষ্ট্য জানবো, এবং পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় কিভাবে করতে হবে। তোমরা সবাই জানো যে এই টপিক থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, এইটা সকল ধরনের পরীক্ষায় তোমাদের টেস্ট বলো, পে টেস্ট বলো, এসএসসি বলো এবং স্কুলের যে কোনো পরীক্ষা বলো, সবগুলো পরীক্ষায় তোমার এখান থেকে কোশ্চেন অবশ্যই দিবে। তো দেখো আগে আমরা একটা মৌলের আমরা যেহেতু মৌল পড়বো এবং পর্যায় সারণী বুঝবো, সেহেতু আমাদের আগে একটা মৌলের পরিচয় সম্পর্কে জানতে হবে। দেখো এখানে কিন্তু অনেক কিছু রয়েছে। তোমরা যারা হচ্ছে ইতিপূর্বে হচ্ছে এসএসসি 2024-25 পরীক্ষা শেষ করছো, তোমাদের অনেকে যারা ভর্তি পরীক্ষা দিবা, নরহাটে ভর্তি পরীক্ষা দিবা, সেন্ট জোসেফে ভর্তি পরীক্ষা দিবা, তাদের জন্য হোলি ক্রসে ভর্তি পরীক্ষা দিবা, তাদের জন্য এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। দেখো ভাইয়া, একটা মৌল আমরা সবাই জানি এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, তাই না? ম্যাগনেসিয়ামের সবাই একটু মনে রাখবা, ম্যাগনেসিয়ামের এই যে এইটা মানে সবসময় এমনই থাকবে, এইটা হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা। কি এটা? প্রোটন সংখ্যা, প্রোটন। আর এইটা হচ্ছে ভর সংখ্যা, তাই না? এটা হচ্ছে ভর। আর এখানে থাকে হচ্ছে আয়ন। এটা কি? এটা হচ্ছে আয়ন। যারা একদম 19 এ রয়েছে, মানে নতুন ভর্তি হয়ে গেছে, তার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস। দেখো এটা হচ্ছে প্রোটন সংখ্যা, এটা হচ্ছে ভর সংখ্যা, এটা হচ্ছে তোমার আয়ন সংখ্যা। এখন ভাই একটা কথা হচ্ছে, আমরা জানি যে কোন একটা মৌলের যে কটা ইলেকট্রন থাকে ঠিক সেই কটা প্রোটন থাকে। যেখানে প্রোটন আছে 12টা, সুতরাং ইলেকট্রন কয়টা আছে? ইলেকট্রন আছে এখানে 12টাই আছে। তবে এই মৌলটাই মানে এখন এই অবস্থায় এই মৌলের প্রোটন মানে ইলেকট্রন সংখ্যা 12টা নাই। দেখো ভাই এখানে প্লাস, এই প্লাস সাইন দ্বারা বোঝায় যে ম্যাগনেসিয়াম কাউকে 2টা ইলেকট্রন দিয়ে দিয়েছেন। কাউকে কি বোঝায়? 2 প্লাস দ্বারা বোঝায় হচ্ছে ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন কাউকে দিয়ে দিয়েছেন। যদি এর ইলেকট্রন সংখ্যা তোমার 12টা হয়ে থাকে এবং এই 12টার মধ্য থেকে যদি সে 2টা কাউকে দিয়ে দেয়, তাহলে এর ইলেকট্রন থাকবে কয়টা? ইলেকট্রন থাকবে হচ্ছে 12 - 2 মানে হচ্ছে 10টা। তার মানে ম্যাগনেসিয়ামের এই অবস্থায় এর ইলেকট্রন সংখ্যা রয়েছে কয়টা? 10টা। আশা করি তুমি বুঝতে পারছো। যদি এখানে মাইনাস, সাপোজ এটা মাইনাস হয় না, ম্যাগনেসিয়ামের মাইনাস হয় না, তোমরা মাইনাস দিয়ে বুঝাই, মানে অন্যটা বুঝে নিবা। যদি এখানে মাইনাস থাকে তার মানে এখানে বোঝাচ্ছে যে ম্যাগনেসিয়াম কারো কাছ থেকে 2টা ইলেকট্রন নিয়ে আসছে, তখন এটা হয়ে যাবে প্লাস। মানে হচ্ছে এখানে যখন মাইনাস হবে তখন এখানে হবে প্লাস, এখানে প্লাস এখানে হবে মাইনাস। তো তখন এর ইলেকট্রন সংখ্যা হবে কয়টা? 14টা। যদিও ম্যাগনেসিয়াম এটা কিন্তু হয় না, ঠিক আছে? তো আমরা এটা বুঝলাম, এটা অবশ্যই সবাই বুঝতে পারছো। আমরা এইবার জানবো যে ডোবেরাইনের ত্রয়ী সূত্রটা আসলে কি। দেখো উনি বলছিলেন যে মৌলগুলোকে যদি তুমি পারমাণবিক ভর অনুযায়ী সাজানো হয়, তখন বলছে যে ধরো এখানে আমি শ্রেণী লিখি একটু। ধরো হচ্ছে প্রথমে হচ্ছে ধরো পটাশিয়াম, ক্যালসিয়াম, তারপরে কি 19 20 21 স্ক্যান্ডিয়াম, তাই না? বা আরো ছোট মৌল ধরি, ধরো হচ্ছে ব্রোমিন, তারপর হচ্ছে কার্বন, নাইট্রোজেন। চিন্তা করো, ব্রোমিনের কোথায় হচ্ছে 5, তাই না? ব্রোমিনের হচ্ছে হিলিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। বেরিলিয়াম হচ্ছে হ্যাঁ 5 এর মতো হবে, ধরো 4। বেরিলিয়ামের 4, আর হচ্ছে কার্বনের কত? কার্বনের আমরা জানি হচ্ছে কার্বনের 6টা লিখে রাখলাম এখানে, হ্যাঁ। আর নাইট্রোজেনের হচ্ছে 7। দেখো ভাইয়া এগুলো যোগ করলে কত আসে? যোগ করলে আসবে হচ্ছে আমাদের 11, তাই না? 11 আসে। এই 11 যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? 5.5, তাই না? এই 5.5 কিন্তু তোমার 6 এর কাছাকাছি।
তো উনি বলছেন যে মৌলগুলোকে যদি যদি আমরা পর্যায়ক্রমে সাজাই পাশাপাশি ভর অনুযায়ী, তাহলে প্রথম কি বলছে, প্রথম ধরো হচ্ছে এখানে এই বেরিলিয়াম, প্রথম ধরো এই দিকে ধরে নিলাম আমরা হচ্ছে ব্রোমিন, ব্রোমিন এটা বেরিলিয়াম হবে, হ্যাঁ, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, তারপর হচ্ছে বেরিলিয়াম, বোরন কার্বন এমনি হওয়া ছিল, বেরিলিয়াম হবে, ঠিক আছে। ধরো বেরিলিয়াম, তারপর হচ্ছে কার্বন, তারপর হচ্ছে নাইট্রোজেন, তাই না? হিলিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, আমরা ভুল লিখতেছি মনে হয়, এটা বোরন, কেমন, বোরন, কার্বন, নাইট্রোজেন। এইবার ধরো বোরনে হচ্ছে এই যে এটা ধরো প্রথম মৌল, এটা তো তৃতীয় মৌল। উনি বলছে যদি পর্যায়ক্রমে আমরা এই প্রথম মৌল আর তৃতীয় মৌলের ভর সংখ্যা যোগ করে দুই দ্বারা ভাগ করি, তাহলে এই তৃতীয় মৌলের সমান হবে। ধরো বেরিলিয়াম হচ্ছে ধরো 5, বেরিলিয়ামের 5 আর নাইট্রোজেনের হলো ধরো 7, সরি হ্যাঁ 7ই। দেখো 5 আর 7 যোগ করে কত আসে, 12 আসে। 12 কে দুই দ্বারা ভাগ করলে কত আসবে, 6 আসবে, যা হচ্ছে এই কার্বনের সমান। এটাই ছিল ডোবেনের ত্রয়ী সূত্র। আশা করি এটা বুঝতে পারছো। তারপরে দেখো, তারপরে হচ্ছে অষ্টক নিয়ম। অষ্টক নিয়ম কি ভাইয়া? অষ্টক নিয়ম হচ্ছে কোন একটা মৌলের, সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন, কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ শক্তি স্তরে যখন 8টা ইলেকট্রন থাকবে, মানে ধরো হচ্ছে 2, তারপর হচ্ছে 8, যেমন ফিগারে আসে, প্রথমে থাকে 2টা, পরে থাকে 8টা, মানে কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ কক্ষপথে যখন 8টা ইলেকট্রন থাকবে, ওইটাকে বলা হয় অষ্টক নিয়ম। এরপরে দেখো 2 এর নিয়ম। 2 এর নিয়ম কি? 2 এর নিয়ম সবাই মানে 2 এর নিয়ম শুধুমাত্র হিলিয়ামটা মানে, কারণ হিলিয়ামের ইলেকট্রন কয়টা, 2টা, এই হিলিয়ামের ইলেকট্রন বেশ হচ্ছে 1s2, তার মানে এই হিলিয়ামের সর্বশেষ কক্ষপথে মাত্র 2টি ইলেকট্রনই থাকে, তাই হিলিয়াম সবসময় 2 এর নিয়ম মানে, মানে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের যে সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে তখন এটাকে বলা হয় 2 এর নিয়ম। তারপরে দেখো, তারপরে হচ্ছে এই যে ইউপেক পদ্ধতি। ইউপেক পদ্ধতি হচ্ছে কোন একটা মৌল তুমি আবিষ্কার করলে সেই মৌলটা, মানে এই ইউপেক একটা সংস্থা, এর এর যে দেখানোর যে নামকরণ বা এর যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুযায়ী এদের নামকরণ করতে হবে। নামকরণ পদ্ধতি হচ্ছে প্রথমে এই ইউপেক এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। কি কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি সংস্থা। এই পদ্ধতি অনুযায়ী কোন একটা মৌলের প্রথম লেটার হবে, যদি দুই লেটারে হয় তাহলে প্রথম লেটার হবে ক্যাপিটাল এবং পরের লেটার হবে স্মল। যেমন ধরো ক্যালসিয়াম, ক্যালসিয়ামের এই ক্যালসিয়ামের সিটা হচ্ছে ক্যাপিটাল লেটার আর এটা হচ্ছে স্মল লেটার। এই যে নামকরণ যে পদ্ধতি, এটা আসছে আমাদের ইউপেক পদ্ধতি থেকে। এরপর দেখো, আমরা জানি যে পর্যায় সারণীতে মোট কতটা মৌল আছে? মোট হচ্ছে 118টা মৌল আছে, তাই না? মোট 118টি মৌল রয়েছে। এরপর দেখো পর্যায় সারণীর বৈশিষ্ট্য। আচ্ছা, এখন আমরা জানবো পর্যায় সারণীর মূল বৈশিষ্ট্য। দেখো ভাইয়া, পর্যায় সারণীর এই যে এই বরাবর, মানে হচ্ছে এই দিকে যা রয়েছে, এই দিকে যে রয়েছে এইগুলোকে বলা হয় সারি, এবং এই বরাবর খারাপ হবে যেগুলো রয়েছে সেটাকে বলা হয় কলাম। তো এখানে দেখো এই পর্যায় সারণীতে মোট কয়টা সারি আছে? দেখো সারি আছে 1 থেকে 7 পর্যন্ত, তার মানে সারি আছে কয়টা? পর্যায় সারণীতে সারি আছে মোট 7টা সারি আছে। এবার কলাম আছে কয়টা? দেখো তো কলাম, কলাম আছে হচ্ছে এইদিকে, মানে কলাম হয় এই যে এই বরাবর এই বরাবর যেগুলো রয়েছে, এইভাবে 1 2 3 4 5 এমনি হচ্ছে এই 18 পর্যন্ত, মানে হচ্ছে 18 পর্যন্ত কলাম রয়েছে। তার মানে মোট কয়টা কলাম আছে? মোট কলাম আছে কয়টা? 18টা। এই 18টা কলামের মধ্যে দেখো ভাইয়া, এই প্রথম যে কলাম, প্রথম কলামে মৌল আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। প্রথম কলামে মৌল আছে 7টা, পরের কলামে মৌল আছে কয়টা? 5টা, এবং পরবর্তী সবগুলাই হচ্ছে 5টা করে মৌল রয়েছে। তবে এখানে একটু ব্যতিক্রম রয়েছে, এখানে মানে হচ্ছে এখানে আর এখানে ওই যে অ্যাক্টিনাইট সারি এবং ল্যান্থানাইট সারি মৌলগুলো রয়েছে, এখানে শুধুমাত্র ভিন্ন রয়েছে। এবং প্রত্যেকবার মানে প্রত্যেক সারিতে শুধুমাত্র 1 2 3 থেকে শুরু করে, মানে দেখো প্রথম যে সারি, প্রথম সারিতে মৌল আছে কয়টা? এখানে একটা, এখানে একটা, 2টা আছে। দ্বিতীয় সারিতে মৌল আছে এখানে একটা আর এখানে আছে 6টা, মোট 7টা মৌল আছে। তৃতীয় সারিতে এখানে আছে 2টা, এখানে আছে কয়টা? 6টা, 8টা মৌল রয়েছে। পরবর্তী 4 থেকে 5 পর্যন্ত, 4 থেকে 5 পর্যন্ত প্রত্যেক সারিতে মৌল আছে কয়টা? 18টা। এবং আমাদের হচ্ছে পর্যায়, পর্যায় হচ্ছে তোমার 6 এবং 7, পর্যায় 6 এবং 7 32টা করে মৌল রয়েছে মনে হয়।
হ্যাঁ, পর্যায় পর্যায় 6 এবং 7 পর্যায় 6 এবং 7 32টা করে মৌল রয়েছে। এইভাবে মোট 118টা মৌল এই পর্যায় সারণীতে অন্তর্ভুক্ত হয়েছে। দেখো ভাইয়া, এরপরে আমরা জানবো হচ্ছে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। এটা বেশ ইম্পর্টেন্ট। এই অবস্থান নির্ণয়টা আমাদের পরীক্ষায় আসে। ধরো এখানে তিনটা নিয়ম আছে, কয় নিয়ম আছে? তিনটা নিয়ম আছে। আমি উদাহরণের মাধ্যমে বোঝাই। প্রথমে ধরো আমরা এই যে সোডিয়ামের একটু বিন্যাস করি, সোডিয়ামের একটু বিন্যাস। ধরো সোডিয়াম হচ্ছে 11, তাই না? এখানে এর হচ্ছে 11টা ইলেকট্রন থাকে। তো প্রথমে হবে 1s2 2s2 2p6, হ্যাঁ, কয়টা হয়েছে এখানে? 10টা অংশ হয়ে গেছে। আর 3s1। তারপরে দেখো আমরা হচ্ছে আরেকটা মৌল করি। ধরো হচ্ছে ম্যাগনেসিয়াম, আচ্ছা জিঙ্কেরটা করি সর্বশেষ, মানে 30 নাম্বার মৌলটা। বা কপারেটটা করি, কপার একটু উল্টো মানে ভিন্ন আছে, 30। হ্যাঁ, এটা কি হবে দেখো? 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2। কয়টা হলো দেখো তো একটু? 10, এখানে 10 20 30, হ্যাঁ মিলে গেছে। এরপরে দেখো আমরা অক্সিজেনটা করি। অক্সিজেন কত? অক্সিজেন হচ্ছে 8। তাহলে এখানে হবে 1s2 2s2 2p4। একটু সবাই খেয়াল করো, এইটা সর্বশেষ কক্ষপথ হচ্ছে এই যে এইটা সর্বশেষ কক্ষপথ শুধুমাত্র কি s, মানে হচ্ছে 3s, সর্বশেষ কক্ষপথ 3s। এইটার ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথ হচ্ছে এখানেও শুধুমাত্র হচ্ছে s, কিন্তু এর পূর্বে d আছে দেখো 3d। আচ্ছা আমি সংক্ষেপে লিখি, দেখো এর সর্বশেষ কক্ষপথে s রয়েছে, শুধু কি আছে? s আছে। এখানে সর্বশেষে s আছে, এর পূর্বে আবার d আছে। হ্যাঁ, এতটুকু আমাদের মনে রাখতে হবে। এখানে দেখো সর্বশেষে হচ্ছে s এবং p আছে, s এবং p আছে। মূলত আমাদের নিয়মই হচ্ছে এই তিনটা। এই তিনটা তোমরা বুঝলেই হয়ে যাবে। দেখো এখানে এই যে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে শুধুমাত্র কি আছে? s আছে। এখন কথা হচ্ছে আমরা বের করবো গ্রুপ আর পর্যায়, কেমন? তো গ্রুপ পর্যায় হচ্ছে একদম সহজ। পর্যায় হচ্ছে কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষে যে সংখ্যা থাকবে